নদীর পাড়ে ঘুরতে এসে নিজের ভালোবাসা মানুষটাকে অন্য একটি মেয়ের সাথে বেশ ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো সুব্রতা। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার মনে। ভুল ভেবে চোখ মুছে পুনরায় তাকালো সে, কিন্তু এবারও সেই একই দৃশ্য। কি বিষাক্ত সেই দৃশ্য! রাজীব তার ভালোবাসা মানুষটাকে অন্য এক সুন্দরী রমণীর হাত জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে কথা বলছে। কি সুন্দর হাসি লেগে আছে তাদের দুজনের অধরে। বক্ষটা ভীষণ জ্বলছে সুব্রতার। মূর্তির ন্যায় একই স্থানে দাঁড়িয়ে আছে সে, নড়ার শক্তিটুকু পাচ্ছে না। হঠাৎ রাজীবের চোখ পড়ল সুব্রতার দিকে। সুব্রতা তাকিয়েই ছিল, তাই দুজনের চোখাচোখি হলো। খানিকটা অপ্রস্তুত হলো রাজীব, তবে মিনিট দুয়েক এর ব্যবধানে স্বাভাবিক হয়ে গেল সে। এর মাঝে সুব্রতা দেখতে পেল রাজীবের সাথে থাকা মেয়েটা তাকে কিছু একটা বলে আলতো হাঁক করল। পরপর গালে একটা কিস দিয়ে চলে গেল। সবুজে নিঃশ্বাস ফেলে সুব্রতার নিকট এগিয়ে আসলো রাজীব। সুব্রতাও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল আগের স্থানে। আজ সবকিছু হিসাব সে নিবে। ওই মেয়ের সাথে রাজীবের যে বেশ গভীর একটা সম্পর্ক আছে তা বুঝে গেছে সে। কিরে, এখানে কি করেছিস? সুব্রতার সামনে এসে স্বাভাবিক স্বরেই শুধালো রাজীব। রাজীবের স্বাভাবিক আচরণে চোয়াল শক্ত হয়ে আসলো সুব্রতা। চোখের জল মুছে কঠিন দৃষ্টিতে তাকালো সে রাজীবের দিকে। শক্ত কণ্ঠে শুধালো, কেন? এসে বুঝি সব সমস্যা করে দিয়েছে? তবে এই তো জরুরি কাজ ছিল। কে ছিল ওই মেয়ে, বল কে ছিল? আমার ফিয়োনেস। কোন রকম ভনিতা ছাড়াই জবাব দিল রাজীব। রাজীবের জবাবে কেঁপে উঠল সুব্রতা। দুই পায়ে পিছিয়ে গেল সে। অবিশ্বাসের সুরে শুধালো, তুই মিথ্যা বলছিস তাই না? বিরক্তিত হলো রাজীব। নাক মুখ কুঁচকে বলল, ন্যাকামো করিস না তো। আর আমি কোনো মিথ্যা বলছি না। যাকে একটু আগে আমার সাথে দেখলি, ও প্রিয়া, আমার ফিয়োনেন্স। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রাজীবের জবাবে ভয়ঙ্করভাবে রেগে গেল সুব্রতা। ও হাত খামচে ধরে বলল, তুই না আমাকে ভালোবাসিস, কিভাবে পারলি আমার সাথে এমনটা করতে? নিজে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল রাজীব। বলল, আমি তোকে কোনো ভালোবাসি না। হ্যাঁ, এটা সময় ভালো লাগতেও এটা সত্য, কিন্তু এখন আর লাগে না। আর তোর মতো বয়স্ক মেয়েকে কখনোই আমার মা মানবে না। নিজেকে আয়নায় দেখেছিস একটিবার? মুখ ভর্তি দাগ, চোখের নিচে গাদা গাদা কালি। তোর সাথে আমার কোনো দিক দিয়ে যায়? কই আমি হ্যান্ডসাম, স্মার্ট, আর তুই কই তুই? তোকে দেখলেই তো আমার কেমন কেমন লাগছে। যাই হোক মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে প্রিয়ার সাথে। দেখলি তো কতটা সুন্দর আর স্মার্ট। তুই তো এত বছরে আমাকে তোর হাতটাও ঠিক মতো ধরতে দিসনি। আরও থাক, সেসব বাদ দেয়। ও তোর মতো খ্যাত না। আর তার চেয়েও বড় কথা, ওর বাবা অটল পয়সাও আছে। তোর বাবার কি আছে? আজ অব্দি তোর একটা দামি গিফট দিতে পারিসনি আমাকে। আমার প্রিয়াকে দেখ, ও আমাকে আইফোনের লেটেস্ট ভার্সন গিফট করেছেন। আমিও তো ওকেই বিয়ে করব। তুইও কাউকে খুঁজে নে, দেখ কোনো 2-3 বাচ্চার বাপ রাজি হয় কিনা। ছলছল চোখে রাজীবের দিকে চাইল সুব্রতা। কাপা কাপা কণ্ঠে বলল, তুই কথা দিয়েছিলি আমাকে বিয়ে করবি, আর আন্টি কিভাবে পারলেন এমনটা করতে? উনি তো জানতেন আমাদের সম্পর্কের কথা। সুব্রতার কথায় চরম বিরক্ত হলো রাজীব। মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে বাজখাই গলায় বলল, আম্মু কখনোই তোকে পছন্দ করতো না। সে তো সমবয়সী রিলেশনের রাজি ছিল না। তাও যদি তোদের অনেক টাকা পয়সা থাকতো। যাই হোক, এসব ফালতু পেশাল আমি আর শুনতে চাই না, আর না কোনো উত্তর দিতে চাই। আমার যা বলার ছিল বলে দিয়েছি। তোর এসব ন্যাকামো ছেঁচড়ামো আমি আর নিতে পারছি না।
গত 6টা মাস যাবৎ আমাকে জ্বালিয়ে মারছিস একেবারে। আশা রাখছি এসব ছেঁচড়ামি আজকের পর থেকে আর করবি না, আর না আমার সাথে কোনো রকম যোগাযোগের কোনো চেষ্টা করবি। দূরে থাকবি আমার এবং আমার পরিবার থেকে। কথাগুলো বলে চলে গেল রাজীব। চুপটি করে নদীর পাড়ে বসে পড়ল সুব্রতা। রাজীবের বলা কথাগুলো কানের কাছে এক নাগারে বেজে চলেছে তার আর রাজীবের সম্পর্ক তো 1-2 মাস বা 1-2 বছরের নয়, 8-8টা বছরের। আজ তার সে 8 বছরের যত্ন গড়ে তোলা সম্পর্কটা ভেঙে গেল। কারণ মেয়েরা তো কুড়েতেই বুড়ি হয়ে যায়, সেখানে তার বয়স এখন 28, আর তার বাবার অটল সম্পদও নেই। তবে কি তার ভালোবাসা, অর্থ সম্পদ এবং তার বয়সের কাছে হেরে গেল? আসলে কি এই সম্পর্ক ভাঙার পিছনে সে বা তার বয়স দায়ী? সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তবুও নদীর পাড়ে বসে আছে সুব্রতা, দৃষ্টি তার নদীর ঘোলা জলে। আজ 6টা মাস যাবৎ বলতে গেল বড় কোম্পানিতে চাকরিটা পাওয়ার পর থেকে রাজীব তাকে ইগনোর করে চলছিল। এই তো সকালেও সে রাজীবকে ফোন দিয়ে দেখা করতে বলল। সে জানায় তার কাজ আছে, অথচ সে তো অন্য নারীকে নিয়ে ব্যস্ত ছিল। অন্ধকার হয়ে গেছে। খেয়াল হতেই ধীরে পায়ে উঠে দাঁড়ালো সুব্রতা। ডুলতে ডুলতে রাস্তায় আসলো। আস্থার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। ভালোবাসে ভীষণ বাজেভাবে ঠকে গেছে সে, ভীষণ বাজেভাবে ঠকে গেছে। অনবরত কলিং বেলের শব্দ। দ্রুত এসে দরজা খুললেন মিসেস স্মিতা। রাগ করে কিছু বলার পূর্বেই মেয়ের বিবস্ত্র অবস্থা দেখে চমকালেন উনি। মেয়ের গালে হাতে রেখে অস্থির কণ্ঠে শুধালেন, কি হয়েছে তোর সুব্রতা? কি হয়েছে আমাকে বল মা, এমন দেখাচ্ছে কেন তোকে? সব শেষ হয়ে গেছে আম্মু। ও আমাকে ভালোবাসেনি আম্মু। ও নাকি আমার মতো বয়স্ক মেয়েকে বিয়ে করতে পারবে না। আমার সাথে নাকি ওর যায় না। ওর অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কথাগুলো বলে পুনরায় ডুলতে ডুলতে নিজের রুমে ঢুকে দরজা নক করে দিল সুব্রতা। সেদিকে তাকিয়ে ঢুকরো কেঁদে উঠলেন মিসেস স্মিতা। যেটার ভয় উনি এতদিন পেয়ে আসছিলেন, আজ সেটাই হলো। দ্রুত দরজা লাগিয়ে স্বামীকে ফোন করলেন উনি। বললেন যেন সে দ্রুত বাসায় চলে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা। নিজেকে দেখছে সে খুঁটিয়ে খুঁটিয়ে। শরীর তার শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে গাঢ় কালি পড়েছে। মুখের জায়গায় জায়গায় ব্রণের দাগ। এসব তো একাধিক রাত জেগে কাদার ফল, নিজের প্রতি অযত্নের ফল। নিজের মুখের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে হেসে উঠল সে। কই গেল তার সেই রূপ? সে তো এমন ছিল না। সে বুঝি তার নিঃস্বার্থের ভালোবাসার ফলটা এভাবেই পেল। আলমারি ঘেঁটে প্রিয় মানুষটার সাথে জড়িয়ে থাকা ছোট বড় সবকিছু খুঁজে বের করলো সুব্রতা। সেগুলো কিছুক্ষণ হাতিয়ে দেখলো, এই তো শেষবার। এরপর আর কখনো এগুলোকে স্পর্শ করা তো দূরের চোখে দেখা হবে না। খোলা চোখে ড্রয়ার ঘেঁটে একটা ম্যাচ বক্স খুঁজে বের করলো সে। কাঠিতে আগুন জ্বালিয়ে সেটা রেখে দিল জিনিসগুলোর উপরে। জ্বলতে লাগলো একে একে সব স্মৃতি। জ্বলতে লাগলো সুব্রতার অন্তরটাও। জ্বলন্ত স্মৃতিগুলোর দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো সে। হাসতে হাসতে এক সময় হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কেঁদে ফেললো। কি অপরাধ ছিল তার? সমবয়সী প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, এটাই কি তার অপরাধ? নাকি সেই সম্পর্ককে বিয়ে অবধি নেওয়ার জন্য এতগুলো বছর ধরে অপেক্ষা করছে, সেটাই তার অপরাধ? দরজায় অনবরত করা আঘাতের শব্দে চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালো সুব্রতা। ধীরে পায়ে গিয়ে দরজা খুলে দিল। রুমের মধ্যে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হলেন রফিক সাহেব এবং মিতা। রফিক সাহেব দৌড়ে বাথরুমে গেলেন।
এক বালতি পানি ভরে এনে আগুনে ঢেলে দিলেন। মুহূর্তেই আগুন নিভে গেল। আগুনে জ্বলতে থাকা সবকিছু ততক্ষণে পড়ে ছাই হয়ে গেছে, পানিতে ভাসছে। রফিক সাহেব বালতি রেখে এগিয়ে আসলেন, শক্ত করে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। একটা মাত্র মেয়ে ওনার, এই মেয়ের কিছু হলে উনি ঠিক থাকতে পারবেন না। সুব্রতা বাবার বুকে লেপ্টে থেকে ভেঙে আসা স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা। তোমরা এতবার শর্ত করার পরও আমি তোমাদের কথা কানে তুলিনি। আমি ভেবেছিলাম আমি যেমন ওকে অনেক ভালোবাসি তেমনও ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ও আমাকে একটুও ভালোবাসেনি বাবা। আমার বিশ্বাস নিয়ে খেলেছে ও। ওর ভালো একটা চাকরি হবে, তারপর আমরা বিয়ে করব, সেই আশায় কত শত বিয়ের প্রস্তাব নাকচ করেছি আমি। আর সেও আজ আমাকে বলেছে আমি ওর যোগ্য নই, আমি ছেঁচড়া, আমার অর্থ সম্পদ নেই, আমার সাথে ওর যায় না। আমি বয়স্ক হয়ে গিয়েছি, কারো অপেক্ষায় বয়স্ক হলাম আমি বাবা, কার অপেক্ষায়? মেয়ের কষ্টে রফিক সাহেবেরও চোখে জল চলে আসলো। উনি নিজেকে সামলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদো না মা, বাবা আছি তো। আর আল্লাহ যা করেন ভালোর জন্য করেন মা, তাই তো ওই ছেলে আসল রূপ তোকে দেখিয়ে দিলেন। ধর যদি তোর ওর সাথে বিয়ে হয়ে যেত, এরপরও তোকে সব বলতো, তাহলে কি হতো? আল্লাহ তোকে সারা জীবনের কষ্ট থেকে বাঁচিয়ে নিয়েছে। আর আমার বিশ্বাস আল্লাহ তোর জন্য ভালো কাউকে ঠিক করে রেখেছেন। ওই মানুষরূপী শয়তানটার জন্য তুই একটুও কষ্ট পাবি না, নিজে কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। নিজেকে শক্ত করল সুব্রতা, সে দুর্বল নয়, মোটেও দুর্বল নয়। আর কার জন্য কষ্ট পাবে সে, তার তো কোনো দোষ নেই। সুব্রতা বাবার বুক থেকে মুখ উঠালো, একবার বাবা আর একবার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোমাদের মেয়ে এত দুর্বল নয় বাবা, আমি কথা দিচ্ছি আমি আর কখনোই ওই অমানুষটার জন্য নিজেকে কষ্ট দেব না। অনেক হয়েছে আর নয়, ওর দয়া সবকিছু আমি জ্বালিয়ে ফেলেছি বাবা। ধীরে ধীরে ওকেও আমার স্মৃতি থেকে মুছে ফেলবো। সবস্থির হাসি হাসলেন রফিক সাহেব। মেয়ের কপালে চুমু খেলেন উনি। মেয়েকে বললেন, যা তো মা, ফ্রেশ হয়ে আয় দ্রুত, এরপর বাবা তোকে নিজের হাতে খাইয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, জলদি যা, আজ তোর প্রিয় খাবার রান্না করেছি আমি। বাবা মায়ের কথায় দুঃখের মাঝেও হাসলো সুব্রতা। ভাবলো এত ভালো বাবা মা যারা আছে যার, তার আবার কিসের কষ্ট। সে সম্মতি জানিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। এখন একটা শাওয়ার নেওয়া প্রয়োজন। মাথা ভীষণ যন্ত্রণা করছে তার। সুপুত্র ওয়াশরুমে ঢুকতেই রফিক সাহেব স্ত্রী মিতাকে বললেন, ঘর ঝাড়ু, মোছার কাপড় সব নিয়ে আসতে। মেয়ে বের হওয়ার আগে সব পরিষ্কার করবেন উনি। আজ প্রায় 1 মাস পর ফেসবুকে লগ ইন করলো সুব্রতা, কিন্তু নিউজ ফিড স্ক্রল করার মাত্র তার চোখের সামনে ভেসে উঠল রাজীবের একটা পোস্ট, আলহামদুলিল্লাহ ক্যাপশন দিয়ে সে একটা পিক পোস্ট করেছে। যেই পিকের পর বেশি দেখা যাচ্ছে রাজীবকে, তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সদ্য বিবাহিত স্ত্রী। লাল টুকটুকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। সুব্রতা অনেকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল পিকটার দিকে। চোখ জোড়া জলে টলমল করতে লাগলো তার। যতই হোক 8টা বছর এই পুরুষকে ভালোবেসেছে সে, এই পুরুষের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছে, অথচ আজ সেই পুরুষের পাশে অন্য এক নারী বধূবেশে দাঁড়িয়ে আছে। তাচ্ছিল্যের হাসি হাসলো সুব্রতা। সে তো একটা বেঈমান, ঠক, প্রতারককে ভালোবেসেছিল। মানুষ চিনতে ভুল করেছিল সে, তাই তো তার সাথে এমনটা হলো। ভালো থাকিস তুই রাজীব, আমার সাথে তুই যা করেছিস, আমাকে যেই কষ্ট তুই দিয়েছিস, তার জন্য আমি
তোকে অভিশাপ দেব না, কিন্তু মানুষ যে তার কৃত্রিম কর্মের ফল ঠিকই এক সময় পায়। বিড়বিড়িয়ে কথাগুলো উচ্চারণ করলো সুব্রতা। টুপ করে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। সাথে সাথে চোখ মুছে ফেলল সে। বুকে পাথর চেপে রাজীবের পোস্টে লাভ রিকোয়েস্ট দিল, কন্ট্যাক্ট করলো, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তারপর রাজীবকে আনফ্রেন্ড করে ব্লক করে দিল। রাজীব যে তাকে এসব দেখানোর জন্যই এতদিন লিস্টে রেখেছিল তাই বেশ বুঝতে পেরেছে সুব্রতা। তবে রাজীবও জানুক সে দুর্বল নয়। রাজীবের মতো ঠকবাজের জন্য সে কষ্ট পায় না। বসে বসে ফেসবুক স্ক্রল করছিল রাজীব। এমন সময় নোটিফিকেশন চেক করে চমকালো সে। সুব্রতা তার পোস্টে লাভ রিকোয়েস্ট দিয়েছে, আবারও কমেন্টও করেছে। ঝটপট কমেন্ট চেক করলো রাজীব। সুব্রতা তাকে শুভকামনা জানিয়েছে। ব্যাপারটা হজম হতে চাইল না তার। সে ভেবেছিল সুব্রতা কষ্ট পাবে তার বিয়ের পিক দেখে, তাকে মেসেজ দিয়ে হয়তো আবার বিরক্ত করবে। সেই সুযোগে সে আরেকটু অপমান করবে সুব্রতাকে, কিন্তু এমন কিছুই হলো না। উল্টোটা মেয়েটা তাকে শুভকামনা জানিয়েছে। মূলত সে সুব্রতাকে লিস্টে রেখেছিল এটাই দেখানোর জন্য যে সে কত ভালো কিছু ডিভার্স করে। রাজীব ভাবলো সুব্রতাকে কিছু বলা দরকার। মেয়েটাই বেশি ভাব নিল, তাই সে ঠিক করলো বেশ খোঁচা দিয়ে একটা রিপ্লাই দিবে সুব্রতাকে। যেই ভাবা সেই কাজ। কিন্তু রিপ্লাই দিতে গিয়ে রাজীব বুঝতে পারলো সুব্রতা তাকে ব্লক করে দিয়েছে। এত অপমান বোধ করলো রাজীব। রাগে মুখ লাল হলো তার। নোংরা ভাষায় 2টো গালি দিল সে সুব্রতাকে। রাজীবের এই রাগ গলে পানি হলো তার সদ্য বিবাহিত স্ত্রীর স্পর্শে। ফোন এক পাশে ছুঁড়ে সবকিছু ভুলে প্রিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। এত বছরের সম্পর্ক ভুলেও নতুন সম্পর্কে লিপ্ত হলো রাজীব। একটিবারের জন্য তার মনে হলো না কত বড় ধোঁকা সে দিয়েছে একজনকে, কত বড় পাপ সে করেছে। একজনের জীবন নষ্ট করে নিজের জীবন সাজিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থের। একজনকে এত বছর যাবৎ ব্যবহার করে স্বার্থ হাসিল হতে ছুঁড়ে ফেলে দিয়েছে। সাময়িক সুখের লোভে সে হয়তো ভুলে গিয়েছে প্রতিটা ব্যক্তিকেই তার কৃত্রিম কর্মের ফল ভোগ করতে হবে। দেখতে দেখতে পেরিয়ে গেছে কয়েকটি মাস। আজ 4র্থবারের মতো পাত্রপক্ষ দেখতে এসেছে সুব্রতাকে। নিজের রুমে চুপটি করে বসে আছে সুব্রতা। মুখে নেই তার কোনো প্রকার কোনো প্রসাধনীর ছাপ, নেই কোনো লাজের আভা। বলেন তার মুখশ্রী। বাবা মায়ের কথা ভাবলেও তার চোখ ফেটে জল আসতে চায়, বুকটা ফেটে যায় কষ্টে। তার জন্য শুধুমাত্র তার কারণে তার বাবা মায়ের অবস্থা কি করুন। প্রতিবেশীদের কটু কথার জ্বালায় মানুষ দুটো শান্তিতে নিঃশ্বাস অবধি ফেলতে পারে না। তবুও তাকে সেসব কথা হাত থেকে রক্ষা করে, তাকে প্রতিনিয়ত আগলে রাখে। এই তো কিছুক্ষণ বাদেই হয়তো তাকে আবার পাত্রপক্ষের সামনে যেতে হবে। আজও হয়তো তার বাবা মা কে হতাশ হবে না, তার জন্য লজ্জায় পড়তে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে সুব্রতা। এর আগেও 3বার পাত্রপক্ষ দেখতে এসেছিল তাকে। এর মধ্যে প্রথম 2বার সরাসরি রিকোয়েস্ট হয়েছে সে, সাথে শুনতে হয়েছে নানা রকম কথা। আর 3য়বার যারা দেখতে এসেছিল তারা অনেক কটু কথা শোনানোর পর যদিও রাজি হয়েছিল, তবে বিনিময়ে অনেক কিছু চেয়ে বসেছিল। সামান্য একজন চাকরিজীবী রফিক সাহেব, ওনার পক্ষে এত কিছু দেওয়া কঠিন ছিল। আর সুব্রতাও এই প্রস্তাব শোনা মাত্র অসম্মতি প্রকাশ করেছে, কারণ সে চায় না তাকে কেউ অর্থ সম্পদের বিনিময়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করুক। সে রফিক সাহেবকে জানিয়ে দিয়েছে তাকে যদি কেউ কোনো বিনিময় ছাড়া সে যেভাবে আছে সেভাবেই অ্যাকসেপ্ট করে তবে সে বিয়েটা করবে, নয়তো তার বিয়ের প্রয়োজন নেই। রফিক সাহেবও চান
না কোনো লোভী পরিবারের হাতে নিজের একমাত্র আদরের কন্যাকে তুলে দিতে। তাই আর কথা এগোনোর চেষ্টা করেননি উনি। এছাড়াও আরও কিছু প্রস্তাব দিয়েছিল ঘটক, কিন্তু সেসব পাত্র রফিক সাহেবের কাছাকাছি বয়সের, আবার অনেকেই ক্যারেক্টার খারাপ। 3-4 বিয়ে আছে, যা শোনা মাত্রই নাকচ করেছেন রফিক সাহেব। তার মেয়ে তো আর ফেলনা নয় যে উনি যার তার সাথে তুলে দেবেন। এসবের পর দীর্ঘদিন খোঁজ ছিল না ঘটকের, কিন্তু 2 দিন আগে সে ফোন করে আবার নতুন প্রস্তাব সম্পর্কে রফিক সাহেবকে জানিয়েছে। তারপর থেকে রফিক সাহেবকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। হয়তো এবার পাত্র তার মনের মতো হয়েছে। ভাবনায় মশগুল সুব্রতার ধ্যান ভঙ্গ হলো মায়ের ডাকে। উনি নিতে এসেছেন সুব্রতাকে। মেয়েকে কোনো রকম কোনো সাজসজ্জা ছাড়া দেখে হতাশ হলেন মিসেস স্মিতা। তার চঞ্চল স্বভাবের মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে। যেই মেয়েটা সাজসজ্জায় এত পছন্দ করতো, সেই মেয়েটা এখন এসব চোখের দেখাও দেখে না। সারাটি দিন মন মরা হয়ে থাকে। মিসেস স্মিতা কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। মেয়ের মলিন মুখশ্রী দেখে মেয়েকে নিজের সাথে বসার ঘরে নিয়ে আসলেন। চুপচাপ পুতুলের ন্যায় মায়ের সাথে বসার ঘরে আসলো সুব্রতা। সালাম দিয়ে মাথা নিচু করে বসে রইল। সুব্রতা ভেবেছিল আজও তাকে এবং তার বাবা মাকে অনেক কথাই শুনতে হবে, কিন্তু তাদের অবাক করে দিয়ে পাত্রপক্ষে তেমন কোনো কথাই বলল না। পাত্রপক্ষ থেকে 3 জন এসেছিল, পাত্রের বাবা মা এবং ছোট বোন। পাত্র কোনো এক কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি। তাদের 3 জনের মধ্যে কেবলমাত্র পাত্রের মা সুব্রতাকে গম্ভীর স্বরে কিছু প্রশ্ন করলেন, এরপর চলে গেলেন ওনারা। তবে এর চেয়ে অবাক করার ঘটনা ঘটল রাতে, যখন পাত্রপক্ষ থেকে খবর আসলো সুব্রতাকে ওনাদের পছন্দ হয়েছে। রফিক সাহেব ফোন রেখে খুশিতে গদগদ হয়ে বললেন, ছেলে এবং ছেলের পরিবারকে আমার অসম্ভব ভালো লেগেছে। ছেলে বাবার ব্যবহার অমায়িক, ছেলেও ভালো জব করে, দেখতেও ভালো। আর ওদের কথাবার্তা আচার আচরণে যা মনে হলো, মোটেও লোভী নয় ওরা। যাক, অবশেষে ভালো একজনের সন্ধান পেলাম। এবার আশা স্বরূপ সব হলো হয়। বাবা, তীরস্বরে রফিক সাহেবকে ডেকে উঠল সুব্রতা। রফিক সাহেব এবং মিসেস স্মিতার নজর এসে ঠেকল সুব্রতার ওপর। রফিক সাহেব এগিয়ে আসলেন মেয়ের নিকট, মাথায় হাত রেখে শুধালেন, কিছু বলবি মা? বলতে চাইলেও নির্দ্বিধায় বলতে পারিস। বাবা, আমি চাই বিয়ের কথা আগানোর পূর্বে যার সাথে আমার বিয়ের কথা চলছে তার সাথে সাক্ষাৎ করতে, তাকে আমার অতীতের ব্যাপারে সবটা জানাতে। সুব্রতার কথায় আতঙ্কিত হলেন মিসেস স্মিতা। চমকে বললেন, এমনটা করিস না সুব্রতা, অবশেষে একটা ভালো প্রস্তাব এনেছে। যদি তোর অতীত শোনার পরও না করে দেয়। মলিন হাসলো সুব্রতা, বলল, আমি কাউকে ধোকার মধ্যে রাখতে চাই না আম্মু। আমি যদি এখনই তাকে সব না জানাই, তবে এটা তার সাথে ধোকা হয়ে যাবে। সে যদি সব জানার পর আমাকে নিজের স্ত্রী রূপে চায়, তাহলে তো হলোই, আর না মানলে নেই। তবুও মনের মধ্যে এই অপরাধ বোধটুকু তো থাকবে না যে আমি কাউকে ধোকা দিচ্ছি। সুব্রতার যুক্তি শোনার পর আর কিছু বলার মতো খুঁজে পেলেন না মিসেস স্মিতা। কেবলমাত্র বুকটা দুরু দুরু করতে লাগলো চিন্তায়, তার মেয়ের ভবিষ্যতের চিন্তায়। রফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ব্যবস্থা করছি, তুই ভালো সিদ্ধান্ত নিয়েছিস। কাউকে ধোকার মধ্যে রাখাটা অবশ্যই অন্যায়, আর আজ না হয় কাল সে জানবেই। তাই তো নিজে থেকে জানিয়ে দেওয়াটাই উত্তম হবে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা ভালো মনে করবেন তাই হবে, চলবে। গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন।